Hello everyone and welcome back. This class is for 6th sem batch. মাঝখানে বেশ কিছুদিন ক্লাস আমাদের বন্ধ ছিল। তার রিজনটা হচ্ছে যে তোরা নিজেরও জানিস যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে এক্সাম কোন প্রসিডিওরে হবে বা মার্কস প্যাটার্নটা কী হবে সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, ক্ল্যারিটি ছিল না একটা। অ্যাজ এ রেজাল্ট অফ ইট সেই কারণে ক্লাসগুলো কিছুদিন আমরা বন্ধ রেখেছিলাম, কারণ যদি এমসিকিউ হয় সেটা একটা আলাদা প্রিপারেশন থাকবে, যদি লং শর্ট হয় সেটা আলাদা প্রিপারেশন থাকবে। হাউএভার ফাইনালি প্রথমে এমসিকিউ যখন আলোচনা হচ্ছিল এমসিকিউটা ক্যান্সেল হয়েছে এবং তারপরে যেটা এখন ফাইনালাইজ হয়েছে সেটা হচ্ছে 20 মার্কসের এক্সাম। মোটামুটি সবাই জানি সেটা, এটা নিয়ে ডিসকাস করার কোনো মানে হয় না। সুবিধা হবে অনেকটাই, পুরোটাই সুবিধা রাদার। আগে যেখানে আমাদের 3টে লংয়ের জন্য প্রিপারেশন নিতে হতো প্রত্যেকটা পেপার থেকে, সেখানে এখন একটা লং পার পেপার। এবং সবচেয়ে বড় কথা হয়েছে যে অপশন কমানো হয়নি। ঠিক যেরকম 40 মার্কসের জন্য যতগুলো পড়তো আমাদের, ঠিক ততগুলোই পড়বে, তার মধ্যে আমাদেরকে একটা সিলেকশন করতে হবে। অর্থাৎ আমাদের যেটুকু হয়ে আছে সেটুকু যদি ভেবে দেখিস যে অলরেডি কিন্তু আমরা 3টে লং কোয়েশ্চেন লেখার মতন জায়গায় আছি। একটা কোর্স থেকে আমরা ভীমায়ানা করব, একটা কোর্স থেকে আমরা তোমার ওই বোরারিং বা দ্য গ্রাস ইজ রিয়েলি লাইক মি, এই দুটো। আর একটা কোর্স থেকে আমরা করব যে এখানে পোয়েট্রি সেকশনটা রিভলভিং ডেজ আমরা করেছি, স্মল টাউন অ্যান্ড দ্য রিভার, ওই জায়গাটা। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ ইট অলরেডি আমাদের কিন্তু 4টের মধ্যে 3টে লং কাভার হয়ে গেছে, 3টে টপিক লংয়ের কাভার হয়ে গেছে। নাও যে জায়গাটা আমাদের কনসেন্ট্রেট করতে হবে এবারে শর্টের দিকটা কিন্তু আমাদের মন দিতে হবে। যেহেতু এবছর চাপটা কম, যেন শর্টটা আমরা 10 আউট অফ 10 সিকিওর করতে পারি, এটা ভেবে দেখবি একবার। দিস ইজ এ ব্রিলিয়েন্ট অপরচুনিটি। ইন্টু 2 হবে, দ্যাট মিন্স ভেবে দেখ, যদি আমি লংয়ের 10-এর মধ্যে 6ও পাই, এই দিকটায় যদি আমি 10 আউট অফ 10 সিকিওর করতে পারি, দ্যাট ইজ 16 ইন্টু 32। আর ওই দিক থেকে যদি 6ও হয় আমার ইন্টারনালে, যেহেতু এবছর লংই হচ্ছে বেশিরভাগ কলেজে, 6ও যদি হয় তাতেও কিন্তু 38 মার্কস ইজিলি কিন্তু পাওয়া যাবে এই বছর। এবং কিছু না হলেও অন্তত 35-34 এই জায়গাটা কিন্তু সিকিওর করা যাবে, যেটা অন্য বছর কিন্তু এতটা ইজি হতো না। যাই হোক, আমরা লাস্ট যখন ক্লাস করেছিলাম লিটল প্রিন্স টপিকটা আমাদের হচ্ছিল, নিশ্চয়ই মনে আছে, নভেলার কথা আমরা বলেছিলাম, দ্য জনরা অর দ্য টাইপ অফ দিস টপিক, অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান এক্সাম্পল অফ এ নভেলা। এবং শুধু তাই নয়, আমরা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে 2-3টে সম্ভবত লিটল প্রিন্স থেকে ক্লাস হয়েছিল, সেখানে আমরা ডিসকাস করেছিলাম জনরাটা, পপুলারিটি অফ দিস টপিক, দ্য থিম অফ দিস টপিক। ইভেন আমরা অটোবায়োগ্রাফিক্যাল যে এলিমেন্টসগুলো আছে সেগুলো ডিসকাস করেছিলাম। কনটেক্সট অফ দ্য নভেলা, দ্যাট ইজ ওকেশন, কেন এটা লেখা হয়, কখন এটা লেখা হয়, কী কারণ লেখা হয়, ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলছি। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লিটারেচারের পিস, ওয়েদার সেটা পোয়েম হোক কি নভেল হোক কি নভেলা কি শর্ট স্টোরি কি ড্রামা, প্রত্যেকটা কিন্তু একটা ওকেজন থাকে, একটা ব্যাকগ্রাউন্ড বা যেটা আমরা কনটেক্সট বলছি, যে কারণে ইন্সপায়ার্ড হন লিটারি ক্রিয়েটার্সরা সেই টপিকটাকে ক্রিয়েট করতে, সেটা আমরা ডিসকাস করেছিলাম অলরেডি। যাদের ডাউট আছে পুরোনো ক্লাসগুলো শুনে নিতে পারিস। অ্যাজ ওয়েল অ্যাজ উই ডিসকাস দ্য সামারি পোর্শন। অ্যান্ড যে টপিকটা আমরা ডিসকাশন করছিলাম সেটা হচ্ছে মরাল লেসন অর ডিডাক্টিক লেসন। মাথায় রাখতে হবে, অ্যাপারেন্টলি এটা বহুবার আলোচনা করেছি আমরা আমাদের আগে 2-3টে ইন্ট্রোডাকশন ক্লাসে। অ্যাপারেন্টলি যদি আমরা ভেবে দেখি, দিস নভেলা অ্যাকচুয়ালি এটা আমাদের মনে হবে যেন একটা চাইল্ড টেল বা চিলড্রেন টেল বলে মনে হবে, বাচ্চা ছেলেদের উপযোগ্য গল্প, কমিক্স টাইপের মনে হবে। ছবিগুলো যদি আমরা দেখি বা যদি আমরা লিটল লেভেলে পড়ে দেখি, মনে হবে যেন একটা অ্যাডভেঞ্চার স্টোরির মতন, একটা চিলড্রেন্স টেলের মতন। হাউএভার অ্যালিগরিক্যাল লেভেলে যদি আমরা ভাবি, একটু ডিপার সেন্সে যদি আমরা পড়ি, উইল রিয়েলাইজ দ্যাট এখানে কিন্তু এক্সপিউরি অত্যন্ত ইম্পর্ট্যান্ট অনেকগুলো কিন্তু লাইফ লেসন, যেগুলো আমরা বলি লেসন উইচ ইজ নেসেসারি ইন অর্ডার টু লিড এ মিনিংফুল লাইফ, সেইগুলো কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছেন তার এই নভেলার মাধ্যমে। আজকে আমরা ওই মরাল লেসন্সগুলো যেগুলো আমরা শুরু করেছিলাম, দেখবি 2টো পয়েন্ট পসিবলি হয়েছিল আমাদের, টোটাল 27টা পয়েন্ট আছে। মাথায় রাখবি, যেহেতু 2 নম্বরের কোয়েশ্চেন এবারে পড়বে, সেহেতু কিন্তু আমাদের এই জায়গাটা ভালো করে দেখতে হবে। এই যে 27টা মরাল লেসন, আরও অনেক মরাল লেসন আছে এখানে, আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য 25-26টা মরাল লেসন এক জায়গায় নিয়ে এসেছি। এখানে বেশিরভাগগুলোই কিন্তু টেক্সটের লাইন, অর্থাৎ যেগুলো আমরা টেক্সটে পড়বো সেইগুলোকেই আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট লাইন্সগুলো, ইম্পর্ট্যান্ট মরাল লেসন্সগুলো এক জায়গায় নিয়ে আসা হয়েছে। সো এই ক্লাসটাকে এইভাবে নিস না, আজকের ক্লাসটাকে স্পেশালি, যে এটা তো ইন্ট্রোডাকশনের ক্লাস, যেহেতু এখান থেকে আমরা লং করবো না এই পোর্শনটা থেকে, তাহলে এটা না শুনলেও চলবে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। শর্ট তো পড়বে লিটল প্রিন্স থেকে, এবং লিটল প্রিন্স টপিকটা কিন্তু শর্ট লেখার জন্য ইজি হবে, কারণ ব্যাপারটা একবার যদি বুঝতে পারা যায়, লাইন সংখ্যা কম আছে, চ্যাপ্টারটা ইজি আছে,
চ্যাপ্টারগুলো ইজি আসে। সো অ্যাজ এ রেজাল্ট অফ ইট কাইন্ডলি কিন্তু আজকের এই ক্লাসটা মরাল লেসনগুলো সেগুলো মন দিয়ে শুনবি, মরাল লেসনগুলো আমরা করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আজকে আমরা চ্যাপ্টারগুলোতেও যাবো, টেক্সটগুলোতেও যাবো। যদি একটা করা যায় একটাও হলেও আমরা আজকে টেক্সট করবো, অ্যান্ড ফ্রম নেক্সট ডে দ্যাট ইজ কালকের থেকে আমাদের কন্টিনিউ টেক্সটের ক্লাসগুলো কিন্তু চলবে। লিটল প্রিন্সটা আমরা একটু টেক্সট ওয়াইজ ফলো করবো, যেহেতু এখানে মরাল লেসেন্সগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা নতুন নতুন মরাল লেসন আছে, এটাকে সামারি ওয়াইজ কিন্তু করা যাবে না, এবং চ্যাপ্টারগুলো ছোটো ছোটো আছে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট উইল বি পসিবল ফর আস টু কভার দিস এন্টায়ার টেক্সট। তো যে মরাল লেসন দুটো হয়েছিল আমাদের, এবং এগুলো একটাও কিন্তু ক্রিটিকদের বক্তব্য নয়, এগুলো কিন্তু পরিষ্কার ডাইরেক্টলি এই লাইন্সগুলো কিন্তু টেক্সটে আমরা পাবো। কারণ ক্রিটিক্সদের বক্তব্য হলে তাও আমরা বলতাম শর্টের জন্য আমাদের ইম্পর্টেন্ট নয়, ক্রিটিক্সরা কোন ক্রিটিক কী মনে করেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সামিনেশন। বাট এগুলো কিন্তু প্রত্যেকটাই টেক্সটের লাইন, বেশিরভাগগুলোই কিন্তু টেক্সটের এক্সাপ্ট। দুটো আমরা মরাল লেসন অলরেডি ডিসকাস করেছিলাম, দেখে নিবে একবার। সেটা হচ্ছে ডোন্ট বি টু ফন্ড অফ নাম্বারস। মেনলি এই নভেলাটা যদি আমরা ভাবার চেষ্টা করি, এটা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন দ্য গ্রোন আপস অ্যান্ড দ্য চিলড্রেন। জেনারেলি কনসেপশনটা ম্যাচিওর পিপলের হচ্ছে যে চিলড্রেন আর ইনম্যাচিওর, দে আর নট নলেজেবল অ্যান্ড দে ডু নট হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড, whereas the grown-ups believe that they are mature, they are knowledgeable, they are witty and they are intelligent. কিন্তু এখানে এক্সপিউরি যেটা দেখানোর চেষ্টা করছেন সেটা সম্পূর্ণ উল্টোটা। অ্যাকর্ডিং টু দ্য কনসেপশন অফ এক্সপিউরি, অ্যাকর্ডিং টু দ্য কনসেপশন অফ দ্য অথর, ইট ইজ দ্য গ্রোন আপ পিপল যারা নিজেদেরকে মূর্খ প্রমাণ করে, যারা নিজেদের অ্যাটিটিউড, মেন্টালিটি, তাদের বিহেভিয়ার, তাদের যে অ্যাপ্রোচ লাইফের প্রতি, সেটার মাধ্যমে তারা নিজেদেরকে এক অ্যাবসলিউটলি ফুলিশ পার্সন রূপে নিজেদেরকে প্রতিপন্ন করে। অন দ্য আদার হ্যান্ড এই নভেলে এই নভেলাতে এক্সপিউরি কিন্তু ছোটদের গ্লোরিফাই করেছেন, তাদেরকে হাইলাইট করেছেন, তাদের সিম্পলিসিটি, তাদের ইনোসেন্স, তাদের যে আমরা বলবো অ্যাবসলিউটলি যে সিম্পল থিংসের প্রতি তাদের যে কিউরিওসিটি, তাদের যে সিম্পল জিনিসের প্রতি অ্যাট্রাকশন, এই জিনিসগুলো কিন্তু হাইলাইট করা হয়েছে। এবং প্রথম পয়েন্টটা যেটা আমরা ডিসকাস করেছিলাম দেখবি, সেটার মধ্যেই কিন্তু আমরা পেয়েছিলাম এই ডিফারেন্সটা, ডোন্ট বি টু ফন্ড অফ নাম্বারস। দ্য ডিফারেন্স বিটুইন এ গ্রোন আপ ম্যান অ্যান্ড এ লিটল চাইল্ড ইজ দ্যাট এ লিটল চাইল্ড ইজ নট কনসার্নড অ্যাবাউট নাম্বার, whereas on the other hand the grown up people, they are very much concerned about numbers. এটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করেছি যে whether a person is successful in his life, whether a country is developed or developing or underdeveloped, whether a student is successful in his career, everything is determined based upon number. জিডিপি যে দেশে যত বেশি, যে দেশের পার ক্যাপিটা ইনকাম যত বেশি, যে দেশের যত বেশি ওয়েলথ, সেই দেশ তত বেশি ডেভেলপড, বেসড আপন নাম্বার। যে যত বেশি স্কোর করবে পরীক্ষায়, সে তত বেশি সাকসেসফুল স্টুডেন্ট। যে যত বড় কোম্পানিতে এবং বড় কোম্পানিও নয়, দেখবি লক্ষ্য করে একবার যে অ্যানুয়াল ইনকাম কত তার উপর নির্ভর করা হয় তার কেরিয়ারটা সাকসেসফুল কি সাকসেসফুল নয়, নতুন কিছু শেখার সুযোগ পেলো কি না, সেই কোম্পানিতে সেই প্রতিষ্ঠানে গিয়ে সে সেলফ স্যাটিসফ্যাকশন পেলো কি না, জব স্যাটিসফ্যাকশন আছে কি না, সে হ্যাপি কি না, অল দিজ থিংস কোনো ম্যাটার নয়, এগুলো কোনো ইম্পর্টেন্স নেই। দ্য অনলি ইম্পর্টেন্ট থিং ইজ নাম্বার। whenever a child will meet another child, they will not speak about numbers, they will not speak about how much your father earned, or how much big your house is, or how many cars do you have in your garage. All these things are not discussed by the small children or the rather যাদেরকে আমরা বলছি immature, যাদেরকে সমাজ মনে করে। Unfortunately, on the other hand, the grown up people, they are worried mostly about these things. এই ডিফারেন্সটা কিন্তু এখানে সবচেয়ে প্রথমে দেখানো হয়েছে, এই ডিফারেন্সটা সবচেয়ে বেশি কিন্তু উল্লেখযোগ্যভাবে এখানে হাইলাইট করা হয়েছে। পয়েন্টটা আমরা দেখেছিলাম দেখবি, গ্রোন আপস আর ভেরি ফন্ড অফ নাম্বারস। গ্রোন আপসরা নাম্বার নিয়ে খুবই কিন্তু ওয়াকিবহল, নাম্বার নিয়ে খুবই সচেতন সব ক্ষেত্রেই। ওয়েন ইউ টেল দেম, এই যে লাইনগুলো দেখছিস না, এগুলো কিন্তু একটাও টেক্সটটাকে বোঝানোর জন্য, মরাল লেসনগুলোকে বোঝানোর জন্য নিজের ইউজ করার লাইন নয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু টেক্সটের লাইন। সুতরাং খুব মন দিয়ে দেখবি, whenever you tell them in the sense the grown up people about a new friend, they never ask you the question that should be asked. যখন তুমি গিয়ে বলবে, এটা পরীক্ষা করে দেখতেও পারিস বাড়িতে, যখনই গিয়ে বলবো নতুন কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, নতুন কোনো বন্ধুর সঙ্গে পরিচয় হলো, the grown ups are not concerned
অ্যাবাউট দ্য রিয়েল কোয়েশ্চেন্স। তারা কোনগুলো জিজ্ঞেস করবে? তারা জিজ্ঞেস করবে হাউ ওল্ড ইজ হি, হাউ মাচ মানি ডাজ হিজ ফাদার আর্ন। দে রিয়েলি ডু ইম্যাজিন দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিসকভার হোয়াট সর্ট অফ পার্সন হি ইজ। বড়দের একটা খুব ইজি ফর্মুলা আছে, সাকসেসফুল আনসাকসেসফুল, ম্যান অফ কোয়ালিটি, ওয়ার্থলেস ম্যান। এইগুলোকে ডিটারমাইন করার খুব ইজি একটা ফর্মুলা গ্রোনআপসের মধ্যে আছে, দ্যাট ইজ বেসড আপন নাম্বার। অ্যান্ড অ্যাকর্ডিং টু এক্সপিউরি দিস ইজ অ্যাবসলিউটলি রং, দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এই একটা মরাল লেসন তিনি তার গোটা এই টেক্সটের মাধ্যমে কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করবেন, বা সেটাকে কিন্তু তিনি উপস্থাপন করবেন। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, দিস ইজ দ্য গ্রেটেস্ট ডিফারেন্স বিটুইন দ্য গ্রোন আপ পিপল অ্যান্ড দ্য চিলড্রেন। Children are not worried, not fond, not attracted towards number, whereas the grown-ups, the entire life of the grown-ups সেটা কিন্তু ওই রিভলভ করছে নাম্বারসের এদিক ওদিক। নেক্সট পয়েন্ট আমরা দেখেছিলাম নাম্বার 2, যেটা এখনকার দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত খুবই প্রাসঙ্গিক একটা পয়েন্ট, যেটা এই নভেলাতে তুলে ধরার চেষ্টা করেছেন এক্সপিউরি, দ্যাট ইজ লুক আফটার দ্য প্ল্যানেট। এগুলো সব দেখবি ওই পিডিএফটা দেওয়া আছে, ইন্ট্রোডাকশনের যে পিডিএফটা, ওটা দেখে নিবি একটুখানি। Look after the planet. This is the most important thing which each and every person, প্রত্যেকে আজকে অন্তত এই করোনা এফেক্টে দাঁড়িয়ে আমরা অন্তত রিয়েলাইজ করছি যে উই নেভার থট অ্যাবাউট লুকিং আফটার দ্য প্ল্যানেট। যে কোনো জিনিস যেটার থেকে আমি কোনো উপকার নিই, উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দ্যাট থিং অলসো। সামান্য যদি উপকার নিই আমাদের কিন্তু ভেবে দেখ না বন্ধুদের কাছে, ইভেন ইফ উই শেয়ার দ্য টিফিন, আমি শুধু তার খাবারটা নিই না, আমাকে আমার খাবারটাও তাকে দিতে হয়। ইফ আই ডু নট প্রোভাইড মাই ফুড, দেন অবভিয়াসলি হি উইল স্টপ গিভিং মি ফুড। ফার্স্ট ডে হি উইল গিভ, সেকেন্ড ডে হি উইল গিভ, থার্ড ডে হি উইল গিভ, বাট ফ্রম দ্য ফোর্থ অর দ্য ফিফথ ডে হি উইল স্টপ গিভিং মি। অ্যান্ড নাও জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য প্ল্যানেট। শুধু আমরা শোষণ করে গেছি, এক্সপ্লয়েট করে গেছি, কখনো আমরা কিন্তু প্ল্যানেটের ওয়েলফেয়ারের কথা, প্ল্যানেটের ওয়েলবিইংয়ের কথা, প্ল্যানেটের যে পজিটিভ দিকগুলো কীভাবে রক্ষা করতে হবে আমরা কখনো ভাবিইনি। And that is the reason why we are suffering because of so many crises. That it is just a question of self-discipline that little prince experienced later. First thing in the morning, our textile line, the morning you look after yourself. Obviously, সকালে উঠে সবচেয়ে আগে নিজেদের যত্ন নিই আমরা। You brush your teeth, wash your face, এগুলো আমরা করি। ওয়েল, কি সুন্দর কথাটা দেখ, কত বড় একটা মরাল লেসন। দ্য সেকেন্ড থিং you must do is to look after the planet. Just think of this moral lesson, just think of this advice. সবচেয়ে সকালে উঠে প্রথম কাজ মর্নিং অ্যাবলিউশনস যেগুলো আমরা বলি, দ্যাট ইজ ফ্রেশনিং ইয়োর সেলফ, ব্রাশিং ইয়োর টিথ, টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ। অ্যান্ড দ্য সেকেন্ড থিং উইচ শুড কনসার্ন আস ইজ টু লুক আফটার দ্য প্ল্যানেট। আনফর্চুনেটলি সেকেন্ড থিং তো নয়, গোটা জীবনে আমরা একবারের জন্য কিন্তু এই ব্যাপারটা করা তো দূরের কথা, মনের মধ্যেও ভাবনা জাগে না আমাদের যে উই শুড লুক আফটার দ্য প্ল্যানেট অলসো। ছোট্ট একটা জিনিস ভাব, যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িটাকেও রং করা হয়, সেই বাড়িটাও মেরামতি হয়, সেই বাড়িটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা হয়। অ্যান্ড নাও থিঙ্ক অফ দ্য ফ্যাক্ট দ্যাট দিস এন্টায়ার ইউনিভার্স উইচ ইজ এ শেল্টার ফর এভরি ওয়ান অফ আস, উই ডু নট ইভেন কেয়ার অ্যাবাউট লুকিং আফটার দিস প্ল্যানেট। হাউ সেলফিশ উই আর, what kind of fools we grown up people are. We do not even think of this planet. যেখানে এক্সপিউরি অ্যাডভাইস দিচ্ছেন যে সেকেন্ড থিং ইন দ্য মর্নিং আফটার টেকিং কেয়ার অফ ইয়োর সেলফ, যেটা করা উচিত প্রত্যেকটা মানুষের, সেটা হচ্ছে টেকিং কেয়ার অফ দ্য প্ল্যানেট। থিঙ্ক অ্যাবাউট দ্য প্ল্যানেট, থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েলবিং, ওয়েলফেয়ার অফ দ্য প্ল্যানেট। দুটো মরাল লেসন, যদি ধর আমি একটা কথা বলছি 26-27টা তুই ছেড়েই দে, যদি আমরা বলি যে গোটা নভেলা থেকে আমরা এই দুটো মাত্র মরাল লেসন পেয়েছি, দেন অলসো দ্য নভেল, দেন অলসো দ্য স্টোরি, দ্য নভেলা, সেটা মাস্টারপিস। দুটো মরাল লেসন শুধু ভেবে দেখ, উই শুড নট বি টু ফন্ড অ্যাবাউট অফ নাম্বারস, অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট উই শুড টেক কেয়ার অফ দ্য প্ল্যানেট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু টেক কেয়ার অফ আওয়ার সেলস। ইভেন এই দুটো যদি আমরা মরাল লেসন ভাবার চেষ্টা করি, দেন অলসো উইল রিয়েলাইজ হাউ ইম্পর্টেন্ট দিস টপিক ইজ, what kind of brilliant, magnificent moral lessons are provided by Expiuri in this novella. থার্ড ডায় চলে আসবে, এই দুটো আমাদের অলরেডি হয়ে গিয়েছিল, আমি আবার রিপিট করছি, দয়া করে এই লাইন্সগুলো ভালো করে দেখবি। যারা টেক্সট অলরেডি হয়ে গেছে কলেজে, তারা নিশ্চয়ই রিয়েলাইজ করেছিস বা দেখেছিস যে এই লাইনগুলোই কিন্তু আমরা টেক্সটের মধ্যে পাবো। এই লাইনগুলো নিয়েই কিন্তু এই নভেলা, এই পয়েন্টগুলোকে তুলে ধরাই, এটাই হচ্ছে কিন্তু এক্সপিউরির উদ্দেশ্য এই নভেলার মাধ্যমে। লেট আস কাম টু দ্য থার্ড পয়েন্ট, don't judge other by their words but by what they do. Excellent.
Brilliant line. Never judge a person according to his words, rather judge a person according to his behavior. What actually Exupéry is trying to suggest through this point? কে কেমন তোমার সঙ্গে কথা বলল, কে তোমার সঙ্গে কেমনভাবে মিশলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। রাদার ইম্পর্ট্যান্ট হচ্ছে কোনটা ভেবে দেখবি, ইম্পর্ট্যান্ট হচ্ছে হোয়াট দেয়ার অ্যাকশনস আর। মুখে ভালো কথা বলা, মুখে নিজেকে মহান প্রতিপন্ন করা, মুখে নিজেকে অনেস্ট বলা, নিজেকে বেস্ট বলা, মিষ্টি কথা বলা, অল দিস থিংস আর ভেরি ইজি। বাট ভালো কাজ করা, প্রপার ডিড, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সো ডোন্ট ইভেন think about, or rather judge the person according to their lines uttered, বা according to the lines they utter. Judge the person according to his works, according to his action. ভেবে দেখবি, there is no art to find a man's sorry, উইলিয়াম শেক্সপিয়ারও ম্যাকবেথে বলেছিলেন, মুখ দেখে মানুষের কথা শুনে কিন্তু কখনোই মানুষের চরিত্র বিচার করা যায় না। ডোন্ট জাজ আদার্স বাই দেয়ার ওয়ার্ডস বাট বাই হোয়াট দে ডু। লোকর দেখ, মাই রোজ, এই মাই রোজটা কি, এই রোজটাই বা কে, এটা আমরা যখন আরও টেক্সটের ডিটেলস যাবো তখন জানবো আমরা। মরাল লেসেনটা এইটা, লাইনটা হচ্ছে এইটা, মাই রোজ ফিল্ড মি উইথ হার ফ্র্যাগ্রেন্স, শি হ্যাড ব্রট জয় টু মাই লাইফ, আই শুড নেভার লিভ হার, I should have recognized what a sensitive, sweet soul there was under all her rather silly games. এই কনটেক্সটটা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ যেহেতু টেক্সট এখন হয়নি। আপাতত এখান থেকে এই পয়েন্টটা মাথায় রাখ যে নেভার জাজ আদার্স বা নেভার জাজ এনিওয়ান বাই দেয়ার ওয়ার্ডস বাট বাই হোয়াট দে ডু। লেট আস কাম টু দ্য ফোর্থ পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রিলেশনশিপস মেক লাইফ ওয়ার্থ লিভিং। জেনারেলি এটা আমরা ভুলে যাই, জেনারেলি এটা আমরা ভাবার চেষ্টা করি না, বা এটাকে আমরা মূল্য দিই না। দ্য মোস্ট প্রিশিয়াস, দ্য মোস্ট ওয়ার্দি, দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দিস ওয়ার্ল্ড, বিলিভ মি, is relationship. No matter how much money you earn, no matter how much property you gather in your life, all these things are absolutely valueless. All these things will give you momentary, transitory joy, temporary happiness. But if you want to gather, if you want to earn eternal happiness, eternal satisfaction in your life, then the most important thing in your life is your relationship. And this relationship does not only refer to the relationship between a lover and a beloved. This relationship refers to all the relationships which are there in this world. The relationship between a friend and another friend, the relationship between a father and a mother, the relationship between a brother and a sister, and all other relationships. সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই পৃথিবীতে which we should realize is the value of relationship, the importance of relationship. If you are engaged in a beautiful relationship, then whatever problem you face in your life, we will be able to easily overcome all those problems. But on the other hand, if we are not engaged in proper suitable relationships, then no matter how much money you have in your life will seem to be empty. Always you will seem to run after something, always you will feel a strange kind of emptiness in your heart. একটা অদ্ভুত কিন্তু শূন্যতা, একাকিত্ব, একটা অদ্ভুত কিন্তু অ্যাবসেন্স, যেন কোনো কিছু একটা অনুপস্থিত, এটা কিন্তু সারাক্ষণ মনের মধ্যে কিন্তু চলবে। রিলেশনশিপস মেক লাইফ ওয়ার্থ লিভিং। এই জগতে মানুষ যে বাঁচতে চায়, মানুষ যে বাঁচার তাগিদটা পায় না, সেটা কিন্তু এই প্রপার রিলেশনশিপ থেকেই। A mother tolerates so many difficulties in her life, and try to imagine why she is tolerating this kind of great difficulty in her life. For greed that her son will earn tomorrow and give her several worthy gifts? Not at all. It is the value of the relationship. It is her love, her affection, her tenderness towards her son. And that is the reason why she is tolerating so much of pain, why she is enduring this much of problem in her life. লাইনটা ভেবে দেখবি একবার, কি সুন্দর কথাটা। হোয়াট এক্স্যাক্টলি ডাজ টেমড মিন, এটা হচ্ছে টেক্সট থেকে। ফক্সের সঙ্গে যখন লিটল প্রিন্সের কনভারসেশন হচ্ছিল, যেটা আমরা পরে পাবো টেক্সটের সময়, সেই জায়গাটা কিন্তু হাইলাইট করা হচ্ছে। মানে আমরা কি করেছি এখানে, লাইন্সগুলোকে দিয়েছি টেক্সটের, এবং সেই লাইন্সগুলোর মাধ্যমে কোন মরাল লেসনটা তুলে ধরতে চাইছে সেটাও। যেন এখানে মরাল লেসনটা হচ্ছে রিলেশনশিপস মেক লাইফ ওয়ার্থ লিভিং। কোন লাইনটার মাধ্যমে এই মরাল লেসনটা দেওয়া হয়েছে সেই লাইনটা এবার দেখছি আমরা। হোয়াট এক্স্যাক্টলি ডাজ টেমড মিন, এই যে টেম, পোষ মানানো,
What is the actual definition of tame? Well, it's something too often forgotten, said the fox. I suppose it means to make some kind of relationship. The fox said, I will explain. মন দিয়ে শুনবি, কি সুন্দর গল্পটা ফক্স বলবে। To me, you are just a little boy like any other. Obviously, ফক্সের দৃষ্টিভঙ্গি থেকে যদি ভাবি আমরা, তাহলে লিটল প্রিন্স আরও হাজারটা বাচ্চা ছেলের মতন একটা বাচ্চা ছেলে, লাইক 100,000 আদার লিটল বয়েজ, হাজার হাজার লক্ষ লক্ষ লিটল বয়েজদের মধ্যে একজন এই লিটল প্রিন্স। কোনো স্পেশাল ওয়ার্থ, কোনো স্পেশাল ভ্যালু থাকার কথা নয় ফক্সের কাছে এই লিটল প্রিন্সের। আই হ্যাভ নো নিড অফ ইউ অ্যান্ড ইউ হ্যাভ নো নিড অফ মি। ন্যাচারালি আজকে যখন আমরা বাজারে বেরোই, রাস্তায় বেরোই, বাইরে যাই, হাজার লোকের সঙ্গে আমাদের দেখা হয়, তারা আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি। নেভার উই নিড দেম ইন আওয়ার লাইফস অ্যান্ড ভাইস ভার্সা, দে অলসো ডু নট নিড আস ইন দেয়ার লাইফস। কিন্তু যখনই একটা রিলেশনশিপ তৈরি হয়, এবার দেখ, টু ইউ আই এম ফক্স লাইক অ্যানাদার। শুধুমাত্র আমার কাছে তুমি একজন ছেলে হাজার জনের মধ্যে, তা তো নয়। তোমার দৃষ্টিভঙ্গি দেখলেও আমি একজন ফক্স, আমার মতন হাজার হাজার ফক্স আছে, লাইক 1,000, 100 ফক্সেস। বাট ইফ ইউ টেম মি, ইউ অ্যান্ড আই উইল হ্যাভ ক্রিয়েটেড এ রিলেশনশিপ। যদি তুমি আমাকে পোষ মানাও, তখন কিন্তু আমরা একে অপরের কাছে স্পেশাল হয়ে যাব। কারণ আমাদের এই বন্ড অফ রিলেশনশিপটা, যেটা এই যে বন্ডটা, এই যে বন্ধনটা, and so we will need one another. Look at this brilliant explanation. মানে এখানে বোরিং ওয়েতে এক্সপিউরি মরাল লেসনটা প্রোভাইড করে দিয়েছেন তাই নয়, তিনি কিন্তু সেটাকে এক্সপ্লেন করেছেন কনভারসেশনের মাধ্যমে। রিলেশনশিপ যে কতটা ওয়ার্দি, রিলেশনশিপ যে কতটা ভ্যালুয়েবল, রিলেশনশিপ যে কতটা সিগনিফিক্যান্ট ইন এ পার্সনস লাইফ, সেটা এক্সপ্লেন করেছেন থ্রু দ্য কনভারসেশন বিটুইন দ্য ফক্স অ্যান্ড দ্য লিটল প্রিন্স। ফক্স প্রিন্সকে বোঝাচ্ছে যে তুমি আমার কাছে আর হাজারটা লক্ষটা বাচ্চা ছেলের মতন একটা বাচ্চা ছেলে, তোমার কাছেও আমি হাজার লক্ষটা ফক্সের মতন একটা ফক্স। কিন্তু যখনই আমাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হবে, তখনই কিন্তু উই উইল রিয়েলাইজ দ্য ভ্যালিউ অফ ইচ আদার, উইল স্টার্ট গিভিং ইম্পর্টেন্স টু ইচ আদার। ভেবে দেখ একবার, উই উইল হ্যাভ ক্রিয়েটেড রিলেশনশিপ অ্যান্ড সো উই উইল নিড ওয়ান অ্যানাদার। ইউ উইল বি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড ফর মি। এইটা ভেবে দেখেছিস একবার? এত হাজার ছেলের মধ্যে তুমি কিন্তু আমার কাছে ইউনিক, ওয়ান অ্যান্ড অনলি, অদ্বিতীয় হয়ে যাবে। ভেবে দেখেছিস? ইফ ইউ হ্যাড টু টেম মি, মাই হোল লাইফ উড বি সো মাচ মোর ফান। আই উড কাম টু নো দ্য সাউন্ড অফ ইউর ফুটস্টেপস। ভেবে দেখ একবার, এটা নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে করে দেখ, তাহলে রিয়েলাইজ করবি। বাবারা যখন সাইকেলে করে, একদম ছোটোবেলার কথা বলছি আমরা, বা যখন বাইকে করে ফিরে আসতেন, দেখবি একবার লক্ষ্য করে, বাবা তো কোনো রেয়ার কোম্পানির বা একমাত্র কোনো একটা কোম্পানি একটা সাইকেল বানিয়েছে, সেই সাইকেল নিয়ে আসতেন না। সেই কোম্পানির সেই সাইকেল বা সেই কোম্পানির বাইক আরও হাজারটা লোকের কাছে থাকে, একই হর্ন, একই আওয়াজ বেলের। অথচ ঠিক যখন বাবার আসার সময় হতো, ঠিক রাস্তার মোড়ের পাশ দিয়ে বা বাড়ির পাশ দিয়ে যখন বাবা আসতেন, সেই হর্নের আওয়াজটা, সেই বেলের আওয়াজটা কিন্তু আমরা চিনতে পারতাম। হাজারটা বেলের মধ্যেও কিন্তু সেই বেলের আওয়াজটা ইউনিক হতো। নাও এক্সপ্লেন মি, কেন এটা আমরা চিনতে পারতাম, কেন আমাদের কাছে সেই আওয়াজটা এতটা পরিচিত মনে হতো? ইট ইজ বিকজ অফ দিস সুইট বন্ড উইচ ইজ দেয়ার বিটুইন এ ফাদার অ্যান্ড এ গার্ল, ফাদার অ্যান্ড এ বয়। এইটাই হচ্ছে রিলেশনশিপটার রিজন। এবং ফক্স সেটাই বলছে যে যদি আমাদের মধ্যে একটা রিলেশনশিপের তৈরি হয় বন্ড, ইউ উইল বিকাম ইউনিক ইন মাই লাইফ, আই উইল আন্ডারস্ট্যান্ড ইউর ফুটস্টেপস, whenever you will arrive, তোমার ফুটস্টেপসের আওয়াজ আমি চিনতে শুরু করব। দিস ইজ দ্য বিউটি অফ রিলেশনশিপ। উই উইল ওয়েট ফর ওয়ান অ্যানাদার, উই উইল ওয়ারি ফর ওয়ান অ্যানাদার, উই উইল ফিল অ্যাংশিয়াস ফর দ্য বেটারমেন্ট অফ ওয়ান অ্যানাদার, উই উইল রিজয়েস ফর দ্য হ্যাপিনেস অফ দ্য আদার পারসন, যার সঙ্গে আমি রিলেশনশিপে আবদ্ধ। দিস ইজ দ্য সুইটনেস অফ রিলেশনশিপ। রিলেশনশিপ এক কথা যদি বলি, ইট রাদার ডিক্রিজেস ইয়োর গ্রিফ, সরো অ্যান্ড ইট ইনক্রিজেস ইয়োর হ্যাপিনেস। রিলেশনশিপ এমন একটা বন্ধন যেখানে তোমার দুঃখটা কমে যায় এবং আনন্দটা আরও কয়েক গুণ বেড়ে যায়। দিস ইজ দ্য সুইটনেস অফ রিলেশনশিপ, দিস ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ রিলেশনশিপ। ব্রিলিয়েন্ট কথা। এই ফক্সের অ্যাডভাইসটা দেখ একবার, এখানে শেষ নয়, আরও শুনে যা ফক্স কী বলছে। অ্যান্ড ইট উড বি ডিফারেন্ট ফ্রম অল আদার্স। দেখ, টেকনিক্যালি যদি বলি, দ্য ফুটস্টেপ অফ দ্য লিটল প্রিন্স অ্যান্ড দ্য ফুটস্টেপ অফ সামওয়ান এলস, অন্য কোনো বাচ্চা ছেলের একই তো, কিন্তু ফক্সের কাছে এই লিটল প্রিন্সের ফুটস্টেপ কিন্তু ইউনিক হয়ে যাবে, সেটা সবার থেকে আলাদা হয়ে যাবে। কেন? বিকজ অফ দিস বন্ড। বাট ইয়োর ফুটস্টেপ উড বি লাইক মিউজিক টু মাই ইয়ার্স। ক্যান ইউ ইম্যাজিন? যখন
ছোট ছেলেকে, একদম ছোট ছেলে কথা বলছি, 1.5 বছর 2 বছরের ছেলে, তার নাম ধরে অন্য কেউ ডাকে, দেখবি সে ইগনোরেন্ট, সে খুব একটা ইম্পর্টেন্স দেয় না, সে শোনেও না, বা সে কোনো অ্যাটেনশন পে করে না। বাট ওয়েন হিজ অর হার মাদার অর ফাদার তাকে যখন সেই নাম ধরে ডাকবে, সে কিন্তু আনন্দে তার কাছে দৌড়ে ছুটে চলে আসবে, তার কাছে যেন সেটা সবচেয়ে দামি আওয়াজ, তার কাছে যেন সেটা মিউজিকের মতন। এবারে গলার আওয়াজটা কারোর মিউজিকের মতন নয়, বাট দিস ইজ দ্য রিলেশনশিপ, দিস ইজ দ্য মানে বিউটি অফ রিলেশনশিপ, দিস ইজ দ্য ম্যাজিক অফ রিলেশনশিপ হুইচ মেক্স দ্যাট সাউন্ড মিউজিক্যাল। সেই সাউন্ডটাকে তোমার কানে মিউজিক্যাল করে তোলে। ফক্স ইন এ ব্রিলিয়েন্ট ম্যানার এক্সপ্লেন্স দ্য ভ্যালিউ অফ রিলেশনশিপ টু দ্য লিটল প্রিন্স। আসলে কী মনে হয়, এটা ফক্স লিটল প্রিন্সকে বোঝাচ্ছে? না, এক্সপিউরি এই ফক্স আর লিটল প্রিন্সের কনভারসেশনের মাধ্যমে এই রিলেশনশিপের ভ্যালিউটা পিপল অফ দ্য ওয়ার্ল্ডকে বোঝাতে চাইলেন। যে সময়ে এই নভেলাটা লেখা, নিশ্চয়ই কনটেক্সটটা মনে আছে, ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেই সময় মানুষের মধ্যে রিলেশনশিপ কোথায়? হেট্রেড, বিট্রেল, বিটারনেস, একটা অদ্ভুত কিন্তু বিটার অ্যাটমসফিয়ার একটা নেশনের সঙ্গে আরেকটা নেশনের, একটা জাতির সঙ্গে আরেকটা জাতির। সেই রকম সময় হি রিয়েলাইজড দ্যাট দিস বিটারনেস, দিস অ্যানিমোসিটি, দিস ডিফারেন্স, দিস কনফ্লিক্ট ক্যান ক্রিয়েট নাথিং, রাদার দ্য সুইটনেস অফ রিলেশনশিপ ক্যান ক্রিয়েট মেনি পজিটিভ থিংস. And that is the reason why through this conversation between the fox and the little prince, this moral lesson is imparted by the author. দেখবি একবার লক্ষ্য করে, but your footsteps would be like music to my ears and I would come running up out of my hole. দৌড়ে আসবো, ছুটে আসবো, তোমার জন্য অপেক্ষা করব। শুধু পয়েন্টগুলো মনে রাখ, কোন কোন ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আমরা পাচ্ছি। ইয়াং ওয়ান্সরা নাম্বারকে ইম্পর্টেন্স দেয় না, গ্রোন আপসরা, ম্যাচিওররা, যারা নিজেদেরকে ইন্টেলিজেন্ট মনে করে, তারা নাম্বারটাই সব কিছু মনে করে। উই ডু নট লুক আফটার আওয়ার প্ল্যানেট, দিস ইজ দ্য থিং উইচ উই শুড ডু অ্যাকর্ডিং টু দ্য অথর। উই শুড নেভার জাজ এনি ওয়ান বাই দ্য ওয়ার্ডস আটার্ড বাই দেম, রাদার হোয়াট দে আর ডুইং অ্যাকর্ডিং টু দ্যাট উই শুড জাজ দেম। অ্যান্ড রিলেশনশিপস 5 নম্বরে চলে আসবি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এই লাইনটা নিয়ে কোয়েশ্চেন থাকবেই থাকবে। যারা দীর্ঘদিন ধরে পড়েছিস দেখেছিস আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আমরা বলি, এবং কেন বলি সেটা আমি কোয়েশ্চেন সেট করে দেবো বা আমার কোয়েশ্চেন সেটা বলো, এইসব কিছু ব্যাপার নয়। ব্যাপারটা কোথায় আমি তোকে বলি, নিজেরাও যখন খুব মন দিয়ে কোনো একটা টপিককে কাভার করবি, তখন বুঝতে পারবি যে প্রত্যেকটা টপিকের কিছু ফান্ডামেন্টাল লাইন্স থাকে, মূল কিছু লাইন থাকে, যে লাইনগুলোর উপর ভিত্তি করে কিন্তু সেই গোটা গল্পটা, গোটা কবিতাটা, গোটা ড্রামাটা রচিত হয়েছে। সেরকমই একটা লাইন হচ্ছে এই জায়গাটা। এটাও কিন্তু দ্য অ্যাডভাইস গিভেন বাই দ্য ফক্স টু দ্য লিটল প্রিন্স। ওই ফক্স এপিসোডটা খুব ভালো করে দেখবো, ওখানে প্রচুর মরাল লেসন কিন্তু আমরা পাবো। দেখি 5 নম্বর পয়েন্টটা, দ্য ইম্পর্টেন্ট থিংস ইউ ক্যান নট সি উইথ ইউর আইজ, অনলি উইথ ইউর হার্ট। এক্সেলেন্ট লাইন। জীবনে যেগুলো গুরুত্বপূর্ণ না, যেগুলো খুব ভাইটাল, এগুলো খুব প্রয়োজনীয়, উই ক্যান নেভার এভার ভিউ দেম উইথ দ্য হেল্প আওয়ার আইজ, they can only be felt with the help of our heart. Let me explain it to you. চোখে দেখা যায় কি? মানি, ওয়েলথ, প্রপার্টি, তাই না? বিউটি, all these things. Now explain to me, if my mother is probably the ugliest woman in the universe, চোখের দেখায় দেখলে হয়তো বিউটির যে নর্মগুলো আছে, বিউটির যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেগুলো তার হয়তো নেই। অ্যাজ এ রেজাল্ট অফ ইট চোখ তাকে আগলি বলে গণ্য করে বা চোখ তাকে আগলি বলে কনসিডার করে। বাট ইউর হার্ট নোজ দ্যাট শি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার উইটনেসড বাই ইউ ইন ইউর এন্টায়ার লাইফ। তোদের আগে সম্ভবত ক্লাস 10-এ মোস্ট বিউটিফুল বলে একটা গল্প ছিল, যদি না থেকে থাকে আমি গল্পটা বলে দিচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি, এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে। সেখানে একজন মায়ের একটি বিকলাঙ্গ, ফিজিক্যালি চ্যালেঞ্জড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলে ছিল, সুরেশ বলে। মুখে স্মল পক্সের দাগে ভর্তি, হাতগুলো লম্বা লম্বা, পাগুলো লম্বা, চেস্ট ছোট, কথা বলতে ঠিক মতন পারে না, আটকে যায়, অ্যাবসলিউটলি ভেরি আগলি ইন হিজ অ্যাপিয়ারেন্স। কিন্তু তার মায়ের চোখে হি ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল চাইল্ড এভার গিভেন বার্থ বাই এ ওমেন ইন দ্য ইউনিভার্স। এবার তুই বল আমাকে, চোখে যে জিনিসগুলো দেখতে পাই আমরা না, সেগুলো ইম্পর্টেন্ট নয়, রাদার সেগুলো ট্রিভিয়াল।
যেগুলো হৃদয়ের চোখ দিয়ে দেখা যায় সেটাই ইম্পর্ট্যান্ট। তার মানে পরিষ্কার কথা কি বলতে ভেবে দেখবি, নেভার লুক অ্যাট এনিথিং বাই দ্য হেল্প অফ ইউর ফিজিক্যাল আই, বাট ট্রাই টু জাজ এভরিথিং বাই দ্য হেল্প অফ ইউর ইমোশন। চোখ দিয়ে কোনো কিছু দেখো না, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করো। ভ্যালুয়েবল জিনিসগুলো না, দামি জিনিসগুলো চোখ দিয়ে দেখা যায় না, দামি জিনিসগুলোকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আগেইন আমি যদি বলি, গ্রেট আয়রনিক্যাল লাইন, গ্রেট স্যাটারিক্যাল লাইন, যেখানে গ্রোনআপসদেরকে চরমভাবে স্যাটারাইজ করা হয়েছে, ক্রিটিসাইজ করা হয়েছে। আনফর্চুনেটলি দ্য গ্রোনআপস গিভ ভ্যালিউ টু হোয়াট এভার ইজ ভিজিবল থ্রু দ্য আইজ। They never give importance to the things which are felt by the heart. Let me give you an example. Think of yourselves. আমরা তো grown up আজকে যদি একটা জায়গায় একটা খেলনা গাড়ি দাঁড়িয়ে থাকে নানা রং বেরঙের, আর একদিকে যদি তোমার একটা সোনার 7-8 কেজি ওজনের বেঢপ দেখতে জঘন্য আকৃতির হয়তো একটা বস্তু রাখা আছে, আজকে যখন আমি সেই দিকটার দিকে যাব, সেই জিনিস দুটোর দিকে যাব, অবভিয়াসলি কিন্তু আমি কোনটার প্রতি অ্যাট্রাক্টেড হব? আমি সোনাটার প্রতি অ্যাট্রাক্ট হব, কারণ আমার চোখ সোনাকে দামি জানে, সোনাকে দামি মনে করে, অ্যান্ড অবভিয়াসলি আই উইল ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য গোল্ড। বাট অন দ্য আদার হ্যান্ড, যদি একটা বাচ্চা ছেলের কাছে, যদি একটা বাচ্চা ছেলেকে দুটো অপশান দেওয়া হয়, একদিকে আরেকটি তার মতোই বাচ্চা, আর একটা হচ্ছে ওই রকমই গোল্ডেন যে স্ট্রাকচারটা, এটা অত্যন্ত ভারী, believe me, the small child will not rush towards the gold, he will rush towards the small boy. কারণ সে ওই গোলটাকে চোখের দেখায় ভ্যালু দিতে শেখেনি, সে কিন্তু তোমার ওই বাচ্চা ছেলেটিকে যাবে, কারণ তার হৃদয়ের অনুভূতি যে সে তার খেলার সঙ্গী পেয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য থিং উইচ ইজ অ্যাডভাইজড বাই দ্য ফক্স টু দ্য লিটল প্রিন্স। দেখবি আবার লাইনটা, খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু এই 5 নম্বর পয়েন্টটা। হিয়ার ইজ মাই সিক্রেট, ইট ইজ ভেরি সিম্পল টেক্সচার লাইন। It is only with the heart that one can rightly see. হৃদয়ের চোখ দিয়ে দেখে সেই সঠিক দেখে, আর এই ফিজিক্যাল চোখ দিয়ে যে দেখে সে কিন্তু ভুল দেখে। It is only with the heart that one can see rightly. What is essential is invisible to the eye. এটা হচ্ছে টেক্সচুয়াল লাইন। What is essential is invisible to the eye. Essential মানে কি? সিগনিফিক্যান্ট, ইম্পর্ট্যান্ট, ভ্যালুয়েবল, যেগুলো মূল্যবান, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো প্রয়োজনীয়, সেগুলো কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, সেগুলো কিন্তু ফিল করতে হয় হার্ট দিয়ে। লিসেন টু ইয়ার হার্ট, বিকজ ইন দ্য এন্ড দ্যাট অল দ্যাট ম্যাটার। ব্রিলিয়েন্ট কথা। দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। নিশ্চয়ই মনে আছে এলিজিতে, বেশি দিন হয়নি আমাদের। মানে অল দ্যাট বিউটি, অল দ্যাট ওয়েলথ এভার গেভ, দ্য পম্প অফ পাওয়ার, দ্য বোস্ট অফ হেরাল্ড্রি, নিশ্চয়ই মনে আছে, লিডস বাট টু দ্য ইনএভিটেবল আওয়ার। অ্যাট দ্য এন্ড না, ওয়েন ইউ উইল ডাই, কত প্রপার্টি, কত ওয়েলথ, কি পাওয়ার ছিল, কি পজিশনে তুমি ছিলে, অল দিস থিংস আর ভ্যালুলেস, অল দিস থিংস আর ভ্যালুলেস। শুধুমাত্র ইমোশন, অ্যাফেকশন, দ্য রিলেশনশিপ উইচ ইউ ক্রিয়েট ইন ইউর লাইফ, দ্য বিউটি উইচ ইউ স্প্রেড ইন ইউর লাইফ, দ্যাট ইজ অনলি ইম্পর্ট্যান্ট। ইন দ্য এন্ড ইট ওয়ন্ট ম্যাটার হোয়াট ইউর স্পাউস লুকস লাইক। ইন দ্য এন্ড হাউ বিউটিফুল ইউর ওয়াইফ ওয়াজ, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। কেউ মনে রাখেনি আজ পর্যন্ত যে তার স্ত্রী অত্যন্ত সুন্দর ছিল, তার হাজব্যান্ড অত্যন্ত ধনী পরিবারের লোক ছিল, এগুলোর জন্য কেউ মনে রাখে না। হোয়াট ইউ ড্রোভ, কোন গাড়ি চালিয়েছো, কোন ব্র্যান্ডের গাড়ি চালিয়েছো, যেটাও কেউ মনে রাখবে না। হাউ বিগ ইউর হাউস ওয়াজ, সেটাও কেউ মনে রাখবে না। ইট অল গোজ অ্যাওয়ে, ক্ষণস্থায়ী, এগুলো ট্রানজিটারি। ইন দ্য এন্ড অল ইউ হ্যাভ ইজ ইউর ক্যারেক্টার। মানুষকে কতটা ভালোভাবে মিশেছো, মানুষকে কতটা সাহায্য করেছো, মানুষের কতটা পাশে দাঁড়িয়েছো, মানুষের সাথে কতটা মানবিক আচরণ করেছো, কতটা স্বার্থপর ছিলে বা কতটা স্বার্থহীন ছিলে, অল দিজ থিংস আর ইম্পর্ট্যান্ট। হোয়াট ইউ পুট ইন টু দ্য ওয়ার্ল্ড, জগৎকে কী দিচ্ছ, অ্যান্ড দ্য মেমোরিজ ইউ মেড উইথ আদার্স, অপরের সঙ্গে তোমার যে স্মৃতিগুলো তুমি তৈরি করেছো। সো স্প্রেড গুডনেস, স্প্রেড জয়, অ্যান্ড মোস্ট অফ অল লাভ। জয় স্প্রেড করো, গুডনেস স্প্রেড করো, লাভ স্প্রেড করো। দিস ইজ দ্য অনলি থিং উইচ উইল ম্যাটার অ্যাট দ্য এন্ড। When you will die, all the things will become meaningless. How beautiful is your wife was, what car you drove, how big your house was, all these things will become meaningless. The only meaningful thing যেগুলো রয়ে যাবে, কথাতে আজ দেখবি এদিন চলিয়া যাবে ক্ষণকাল পরে, রবে মাত্র কর্মফল চিরদিন তরে। দ্যাট ইজ আজকে যেটা প্রেজেন্ট, সেটা কিছুক্ষণ পরেই কিন্তু পাস্ট হয়ে যাবে।
একমাত্র যেটা চিরকাল থেকে যাবে দ্যাট ইজ ইয়োর গুড ডিডস, তোমার কাজগুলো, ভালো কাজগুলো। সো স্প্রেড জয়, স্প্রেড গুডনেস, স্প্রেড লাভ। কোন সময়ে লেখা নভেল এটা ভাববি একবার। সে সময়ে কথাগুলো প্রত্যেকটা তীরের মতন আইরনিক্যাল, কারণ সেই সময়ে যারা ওয়ার্ল্ড লিডার্স, যারা অ্যাম্বিশাস পলিটিক্যাল লিডার্স, যারা অ্যাম্বিশাস পিপল, হিটলার, নেপোলিয়ান, এদের মতন ব্যক্তিরা এরা ব্যস্ত হয়েছিলেন নিজেদের পাওয়ার এস্টাবলিশ করতে, নিজেদের যে ইম্পর্টেন্স সেটাকে শোকেস করতে। বাট অ্যাকচুয়ালি হোয়াট এক্সপিউরি ইজ ট্রাইং টু এক্সপ্লেন এগুলো কেউ মনে রাখবে না। সো স্প্রেড গুডনেস, স্প্রেড লাভ, স্প্রেড জয় অ্যামাং পিপল। এই দুটো খুব ভালো করে মাথায় রাখবি, 4 এবং 5। রিলেশনশিপস মেক লাইফ ওয়ার্থ লিভিং, এই একটা, এবং তার সঙ্গে অবশ্যই আরেকটা, দ্য ইম্পর্ট্যান্ট থিংস, যেগুলো আমরা গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো চোখ দিয়ে দেখা যায় না, সেগুলো কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ইম্পর্টেন্ট জিনিসগুলো চোখের কাছে ইনভিজিবল। অবভিয়াসলি ভেবে দেখ একবার, লাভ ইনভিজিবল, ইনভিজিবল। ভেবে দেখ একবার, কেয়ার, অ্যাফেকশন, টেন্ডারনেস, জেন্টেলনেস, গুডনেস, নোবেলনেস, অল দিস থিংস আর ইনভিজিবল। অথচ এইগুলোই কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেট আস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। খুব মন দিয়ে এগুলো দেখবি। এই ক্লাসটা, আজকের ক্লাসটা যতটাই হোক না কেন, 10টা 12টা 15টা যটাই আমরা পয়েন্ট আজকে করি, একটু ভালো করে ফলো করবি, কারণ এগুলো কিন্তু টেক্সটেই করছি আমরা। ইনভার্ট কমার মধ্যে লাইনগুলো আছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। যারা টেক্সট অলরেডি পড়ে নিয়েছিস তারা রিয়েলাইজ করছিস সেগুলো টেক্সটেরই লাইন, এবং এইগুলোই লাইন থাকবে। যেমন এই ধর এই লাইনটা, হিয়ার ইজ মাই সিক্রেট, ইট ইজ ভেরি সিম্পল। এবার ধর এটা, হু ইজ রিভিলিং দিস সিক্রেট টু হুম অ্যান্ড হোয়াট ইজ দ্য সিক্রেট। বা ধর লাইনটা তুলে দিল যে ইট ইজ অনলি উইথ দ্য হার্ট দ্যাট ওয়ান ক্যান সি রাইটলি, হোয়াট ইজ এসেনশিয়াল ইজ ইনভিজিবল টু দ্য আই, হু সেজ দিস টু হুম, এক্সপ্লেইন দ্য লাইন। বোঝা গেছে কথাটা আমি কী বলছি? এই যে জিনিসগুলো মাথায়, রিলেশনশিপ মেক্স লাইফ ওয়ার্থ লিভিং, হোয়াট এক্সপ্লেনেশন অফ রিলেশনশিপ ওয়াজ গিভেন বাই দ্য ফক্স টু দ্য লিটল প্রিন্স। এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। লেট আস কাম টু দ্য নেক্সট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 6। ইট ইজ টাইম ইউ গিভ সামথিং দ্যাট মেক্স ইট প্রিশিয়াস। লাইনটা দেখ আবার, ইট ইজ টাইম ইউ গিভ টু সামথিং দ্যাট মেক্স ইউ প্রিশিয়াস, মেক্স ইট প্রিশিয়াস। দেখেন এক্সপ্লেনেশনটা বুঝতে সুবিধা হবে। I lifted the bucket to his lips. He drank. His eyes closed, then I drank. It was like feast of water. This was not ordinary food, of course. আমি আসছি, কনটেক্সটটা বোঝাচ্ছে লাইনটা দেখে নে। The sweetness of this water was born from the long walk under the stars, from the song of the pulley, and for the effort of pulling up the bucket. It made me feel good and made me happy as a present does. বোঝাচ্ছি, খুব ভ্যালুয়েবল লাইন। জেনারেলি সহজলভ্য জিনিসগুলোকে আমরা ইম্পর্টেন্স দিতে শিখি না। খুব গোদা বাংলা একটা কথা দেখবি, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। মানে যতদিন দাঁত আসে, উই ডু নট রিয়েলাইজ দ্য ভ্যালিউ অফ টিথ, উই ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট রোল প্লেড বাই টিথ ইন আওয়ার লাইফস। একবার যখন থাকবে না, দেন উই উইল স্টার্ট গিভিং ইম্পর্টেন্স টু দ্যাট থিং। অর্থাৎ কোনো জিনিস মূল্যবান কিনা সেটা নির্ভর করে সেটা অর্জন করতে কতটা তোমার কষ্ট হচ্ছে, কতটা তুমি সময় দিচ্ছ। খুব ইজি একটা এক্সাম্পল দেওয়া যাবে, যেহেতু এই সুপার সাইক্লোনটা হলো, দেখবি পেপারে খবরে নিশ্চয় সবাই শুনছিস, এই ইলেকট্রিসিটি কলকাতাতে বা বিভিন্ন জায়গায় নেই বিগত 3 দিন ধরে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, জল নেই, ইন্টারনেট নেই, মোবাইল পরিষেবা নেই, ইলেকট্রিসিটি নেই, দে আর সাফারিং ট্রিমেন্ডাসলি। নাও আস্ক ইয়োরসেলভস, আমরা যারা আজকে এই ঝড়ের প্রকোপে পড়িনি, তাদের বাড়িতে ইলেকট্রিসিটি কোনো প্রবলেম নেই। আস্ক ইয়োরসেলভস, যখন আমরা একটা সুইচ দিচ্ছি, যখন আমরা লাইট বা ফ্যান জ্বালাচ্ছি, আমরা কিন্তু এই লাইট ফ্যান এগুলোর ইম্পর্টেন্স খুব একটা বুঝি না। বাট থিঙ্ক অফ দোজ পিপল যারা ওই গাছ পড়ে যাওয়ার জন্য, ইলেকট্রিকের তার পিলার পড়ে যাওয়ার জন্য যারা কারেন্ট পাচ্ছে না 3 দিন ধরে, তারা যখন নিজে পরিশ্রম করে ওই গাছ কাটছে, গাছ সরাচ্ছে, রাস্তা ক্লিয়ার করছে, ইলেকট্রিসিটি অফিসের লোকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে, তারপরে সব কিছু রেকটিফাই করার পরে 3 দিন পরে যখন ফ্যানের সুইচটা দেবে, তখন সেই ফ্যানের সুইচটা কিন্তু তাদের কাছে অত্যন্ত ভ্যালুয়েবল, এবং ফ্যানের হাওয়াটা কিন্তু ভেরি সুইট, মধুর বলে মনে হবে। আমি এই কনটেক্সটটা পরে বোঝাচ্ছি, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা কর কী বলতে চাওয়া হলো এই পয়েন্টটার মাধ্যমে। নাও কাম টু এ গ্লাস অফ ওয়াটার। তেষ্টা পেলেই জল ইজিলি অ্যাভেলেবেল। ফ্রিজ খুললে জল, এমনি কলসিতে জল আছে, জাগে জল আছে, বোতলে জল আছে। জলের বোতল খুললাম, 1 বোতল জল আমি পান করে নিলাম।
অ্যাজ এ রেজাল্ট অফ ইট ওয়াটার আমাদের কাছে খুব একটা ভ্যালুয়েবল মনে হয় না। আজকে যদি 1 লিটার অফ ওয়াটার আর 1 গ্রাম অফ গোল্ড এই দুটোর মধ্যে অপশন দেয় বা হাফ গ্রাম অফ গোল্ড, নো ডাউট এভরিওয়ান উইল জাম্প ফর দ্য হাফ গ্রাম অফ গোল্ড। আমরা জলের মূল্য বুঝি না, জলকে মর্যাদা দিই না, বিকজ ইট ইজ ইজিলি অ্যাক্সেসেবল টু আস, ইট ইজ ইজিলি অ্যাভেলেবল টু আস। কনটেক্সটটা কি গল্পটার বলি, লিটল প্রিন্স অন্য গ্রহ থেকে এসছে, আর এই যে এক্সপিউরি যিনি একজন জাহাজের একজন এয়ারপ্লেনের পাইলট, তিনি তার ইঞ্জিন প্রবলেম হওয়ার জন্য সেই সাহারা ডেজার্টে এসে পৌঁছেছিলেন এবং তাদের কাছে জল ছিল না। তারা দীর্ঘ পথ হাঁটার পরে তারপরে জলের সন্ধান পেয়েছেন এবং সেই জলটা তাদের কাছে অনেক বেশি প্রিসিয়াস। অর্থাৎ কোনো জিনিস পেতে তুমি কতটা টাইম ডিভোট করছো সেটার ওপর নির্ভর করে কিন্তু সেই জিনিসটা তোমার কাছে কতটা ভ্যালুয়েবল হবে। উইলিয়াম শেক্সপিয়ার, দ্য ফেমাস এলিজাবেথান ড্রামাটিস্ট, তার একটা নাটক ছিল দ্য টেম্পেস্ট বলে। সেখানে দেখানো হচ্ছে দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভেড, দে লাইকড ইচ আদার, দে লাভড ইচ আদার, বাট দ্য ফাদার অফ দ্য বিলাভেড, দ্য ফাদার অফ দ্য লেডি, হি ওয়াজ এ কিং, অ্যান্ড মনে মনে তিনি এই রিলেশনশিপটা চাইছিলেন, বাট বাইরে তিনি দেখাচ্ছিলেন এই রিলেশনশিপটা তিনি একেবারে বিরুদ্ধে। ওয়াই? বিকজ হিজ মেন আইডিওলজি ওয়াজ দ্যাট যদি কোনো জিনিস খুব সহজে পেয়ে যাওয়া যায়, কোনো জিনিস পেতে সময় না দিতে হয়, এফার্ট না দিতে হয়, তাহলে সেই জিনিসটার কিন্তু মূল্য থাকে না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইট তিনি বাইরে থেকে বিরোধিতা করছিলেন যাতে করে সেই ছেলেটিকে তার মেয়েকে পাওয়ার জন্য সময় ব্যয় করতে হয়, প্রচেষ্টা করতে হয়, এফার্ট দিতে হয়, লেবার দিতে হয়, তবেই সেই জিনিসটা কিন্তু ভ্যালুয়েবল হবে। কি ব্রিলিয়েন্ট লেসনটা দেখেছিস? নাও অ্যান্সার মি ওয়ান কোয়েশ্চেন সিম্পলি, এত পয়েন্ট দেওয়ারই দরকার নেই, একটা পয়েন্ট এটা ব্যাখ্যা করে দেওয়া যাবে। ধরুন পরীক্ষার হলে আমি চিটিং করার সুযোগ পেয়েছি, আমি দেখে লেখার সুযোগ পেয়ে গেছি, দেখে লিখেও ফেলেছি এবং আমি 36-37 আউট অফ 50 পেয়েও গেছি। সারা বছর আমি পড়িনি, অবভিয়াসলি ইট উইল মেক মি হ্যাপি, অবভিয়াসলি ইট উইল গিভ জয় টু মি, নো ডাউট অ্যাবাউট ইট। এবার উল্টো কনটেক্সট ভাব, সারা বছর দিনের পর দিন রাতের পর রাত পড়ে, বারবার লিখে, বারবার পড়ে, রোদে গরমে ক্লাস গিয়ে, টিউশন করে, কলেজ করে, তারপরে আমি 36 পেয়েছি, 37 নয়, 1 নম্বর কম। সেই স্যাটিসফ্যাকশনটা, জয়টা বেশি কিনা বল আমাকে? অবভিয়াসলি সেই জয়টা কিন্তু অনেক বেশি, কারণ সেটা পেতে আমি টাইম দিয়েছি, সেটা পেতে আমি এফর্ট দিয়েছি, সেটা পেতে কিন্তু আমি লেবার দিয়েছি। এইখানে এই জায়গায় 6 নম্বরে এই পয়েন্টটাই বলা হয়েছে। এবার পয়েন্টটা দেখ, বোঝার চেষ্টা কর, তাহলে অবশ্যই বুঝতে পারবি। এক একটা মরাল লেসন মানে যেন $1,000,000, আর সেখানে এতগুলো মরাল লেসন একটা নভেলের মধ্যে আছে। বুঝতে পারছিস কেন এই নভেলটা এতটা পপুলার, কেন এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার? এটা একটা চিলড্রেন্স টেল তো নয়ই, এটা চিলড্রেন্স টেলের চেয়ে অনেক বেশি। এটা কিন্তু অ্যাকচুয়ালি লাইফ লেসন যেগুলো আমরা বলি, ওই জন্য হেডিংটা দেওয়া দেখবি টাইমলেস লাইফ লেসন, লার্ন ফ্রম দ্য লিটল প্রিন্স। টাইমলেস কেন? এটা অতীতেও গুরুত্বপূর্ণ লেসেন্স ছিল, এইগুলো বর্তমানেও আছে, এবং যতদিন মানব সভ্যতা এই পৃথিবীতে থাকবে ততদিন কিন্তু এই লেসেন্সগুলো ইম্পর্ট্যান্ট লাইফ লেসন হয়েই থেকে যাবে। এবার 6 নম্বর পয়েন্ট একবার দেখ, ইট ইজ টাইম ইউ গিভ টু সামথিং দ্যাট মেক্স ইট প্রিশিয়াস। দেখেছিস? আই লিফটেড দ্য বাকেট, আই বলতে এখানে অবভিয়াসলি দ্য ন্যারেটার, দ্যাট ইজ দ্য পাইলট, দ্য বাকেট টু হিজ লিপস, হিজ মানে লিটল প্রিন্স, জলের যে বাকেটটা, হি ড্র্যাঙ্ক, হিজ আইজ ক্লোজড, মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা ভাব, সন্তুষ্টিটা ভাব, আনন্দটা ভাব, চোখ বন্ধ হয়ে গেছিলো তার। দেন আই ড্র্যাঙ্ক, ইট ওয়াজ লাইক এ ফিস্ট অফ ওয়াটার, যেন ফিস্টের মতন মনে হচ্ছিল, ব্যাঙ্কোয়েটের মতন। দিস ওয়াজ নট অর্ডিনারি ফুড, অফকোর্স, এটা কিন্তু আর অর্ডিনারি ফুড মনে হচ্ছিল না। দ্য সুইটনেস অফ দিস ওয়াটার ওয়াজ বর্ন, এই জলটা এত সুইট, এত মধুর লাগলো কেন? ফ্রম দ্য লং ওয়াক আন্ডার দ্য স্টার্স, এই জলটা পেতে আমাদেরকে দীর্ঘ পথ হাঁটতে হয়েছে। ফ্রম দ্য সং অফ দ্য পুলি অ্যান্ড ফর দ্য এফর্ট অফ পুলিং আপ দ্যাট বাকেট, ইট মেড মি ফিল গুড, মেড মি হ্যাপি অ্যাজ এ প্রেজেন্ট ডাজ। কোনো পুরস্কার পেলে, কোনো উপহার পেলে মানুষজন খুশি হয়, এই জল আমায় কিন্তু ততটাই আনন্দ দিয়েছে, বিকজ দ্য এফর্ট অ্যান্ড দ্য টাইম হুইচ আই গেভ ইন অর্ডার টু গেট, ইন অর্ডার টু অ্যাকোয়ার অর অ্যাচিভ দ্যাট ওয়াটার। ভেবে দেখেছিস একবার? 7 নম্বর পয়েন্টে চলে আসবি একবার। ইটস লোনলি ওয়েন ইউ আর অ্যামাং পিপল টু। এপিগ্রাম মনে হতে পারে, এপিগ্রাম মনে আছে নিশ্চয়ই। অ্যাপারেন্ট মিনিং শকিং, বাট ইনার মিনিং আছে। এই লাইনটা দেখ একবার, ইটস লোনলি ওয়েন ইউ আর অ্যামাং পিপল টু। যখন লোকের মধ্যে আছো, ভিড় ভাড়ের মধ্যে আছো, তখনও তুমি একা থাকতে পারো বা একা অনুভব হতে পারে। এটা ফ্রান্সিস বেকন, বিখ্যাত এলিজাবেথান এসেইস্ট, তার একটা এসেতে
একটা লাইন ছিল, ল্যাটিন লাইন, ম্যাগনা সিভিট ম্যাগনা সলিটিউডো, মানে এটা হচ্ছে যত বড় শহর তত বেশি একাকিত্ব। এটা দারুণ লাইন, এবং এটা দেখবি ফিল্মে, সিরিয়ালে, সিনেমাতে ইউজ হয়, যেখানে কুইক মোশনে দেখানো হয় ভিড় পেরিয়ে যাচ্ছে, আর স্লো মোশনে দেখানো হয় সেই হিরোকে বা মেন ক্যারেক্টারকে যে একাকী অনুভব করছে। অর্থাৎ তুমি ভিড়ের মধ্যে থেকেও অনেক সময় নিজেই কিন্তু একাকী অনুভব করতে পারো। ফর এক্সাম্পল ধরো কেউ একজন ব্যক্তি যে হয়তো কোনো একটা অ্যাটমসফিয়ার, কোনো একটা সিচুয়েশন পছন্দ করে না, তাকে যদি সেই সিচুয়েশনে ফেলে দেওয়া হয়, যত ভিড়ের মধ্যেই তাকে রাখা হোক, যত আনন্দই তাকে রাখা হোক না কেন, সেই কিন্তু নিজেকে একাকী অনুভব করতেই পারে। ফর এক্সাম্পল, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। ধরো সাপোজলি ইফ ইউ ডু নট এনজয় পার্টি, ইফ ইউ ডু নট এনজয় সেলিব্রেশন, ইফ ইউ আর কাইন্ড অফ, ধরো একটু আইসোলেটেড থাকতে পছন্দ করো, একটু বিচ্ছিন্ন থাকতে পছন্দ করো, এরকম ব্যক্তিত্ব, এবার তোমাকে যদি ভিড়ের মধ্যেও রেখে দেওয়া হয়, হাজার লোকের মধ্যে রেখে দেওয়া হয়, তুমি কিন্তু নিজেকে একাকী অনুভব করবে। অর্থাৎ দেখ, আবার সেই কথাটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে চোখ যা দেখে তা দামি নয়, হৃদয় যা অনুভব করে সেটাই দামি। চোখ তো ভিড় দেখছে, চোখ তো এত লোক, এত পুরুষ, এত নারী দেখছে, কিন্তু হৃদয় কী হচ্ছে? একাকী অনুভব করছে। কারণ তার সম মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব যদি না থাকে, যতই ভিড়ের মধ্যে থাকুক না কেন, তার নিজেই কিন্তু একাকী মনে হবে। মানে এক একটা ফিলসফি দেখ। সামটাইমস দেখবি এক্সপ্লেনেশনটা এবারে, ইউ ক্যান ফিল জাস্ট অ্যাজ লোনলি ইন এ রুম ফুল অফ পিপল অ্যাজ ইউ ডু ওয়েন ইউ আর কমপ্লিটলি অ্যালোন। রুম ভর্তি লোক থাকলেও নিজেকে অনেক সময় কিন্তু একাকী অনুভব হতে পারে, ঠিক যেমন করে একা রুমে থাকলে অনুভব হয়, অনেক সময় রুমের মধ্যে যদি প্রচুর লোকও থাকে তাও নিজেই কিন্তু একই রকম একা অনুভব হয়। সো লার্ন টু বি ইয়োর ওন ফ্রেন্ড অ্যান্ড ফোকাস অন দোজ হু এনশিওর ইউ নেভার ফিল লোনলি। ইয়েস, লার্ন টু বি ইয়োর ফ্রেন্ড, নিজের বন্ধু হতে শেখো। ভ্যালুয়েবল লেসন। ডোন্ট ডিপেন্ড আপন আদার্স ফর হ্যাপিনেস, ডোন্ট ডিপেন্ড আপন আদার্স দ্যাট দে উইল গিভ কোম্পানি টু ইউ। তাহলে কী হবে জানিস তো? উইল বিকাম ডিপেন্ডেন্ট। সেই যদি আমার সঙ্গে না থাকে, সেই যদি আমার সঙ্গে সময় না কাটায়, উইল ফিল লোনলি, উইল ফিল স্যাড, উইল ফিল ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড, ইরিটেটেড। স্টার্ট বিকামিং ইয়োর ওন ফ্রেন্ড। নিজেকে নিজের বন্ধু বানাও, সেলফ ডিপেন্ডেন্ট হও, অ্যান্ড এনশিওর ইউ নেভার ফিল লোনলি। ফোকাস অন দোজ, তাদের ওপর জোর দাও, তাদেরকে মূল্য দাও, তাদেরকে ভ্যালিউ দাও, যারা কখনোই তোমাকে একা ফিল করতে দেবে না। Don't waste your time fooling around useless people. Give importance, give value to those people who will never make you feel lonely, who will never make you feel irritated, frustrated. Give importance to them. Start becoming your own friend. লাইনটা দেখ কি সুন্দর লাইন, ইট ইজ লোনলি ওয়েন ইউ আর অ্যামাং পিপল টু। মানে অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে থাকলেও তোমার নিজেই কিন্তু লোনলি মনে হতে পারে। নেক্সট চলে এসো 8 নম্বর পয়েন্টে, এটা এক্সপ্লেনেশন নেই, লাইনটাই আছে। All grown-ups were children once, although few of them remember it. সত্যি তো তাই, গ্রোন-আপসরাও তো কোনোদিন চিলড্রেন ছিল, বাট দে নেভার রিমেম্বার ইট, দে জেনারেলি ফরগেট ইট। দ্য ইনোসেন্স, দ্য সিম্পলিসিটি যেটা একটা চাইল্ডের মধ্যে থাকে, প্রত্যেকটা গ্রোন-আপও তো একসময় চাইল্ড ছিল, বাট আনফর্চুনেটলি ওয়েন দে গ্রো আপ দে ফরগেট দ্য ফ্যাক্ট দ্যাট দে ওয়ার অলসো চিলড্রেন সামডে। দেখবো এটা কনটেক্সটটা কোন সময় বলা হয়েছে, পরে আমরা যখন টেক্সট দেখবো। দেখো, ইউ বিকাম রেসপন্সিবল, খুব গুরুত্বপূর্ণ লাইন দেখবি, ফর এভার ফর হোয়াট ইউ হ্যাভ টেমড। ওই যে টেমড কথা নিশ্চয়ই মনে পড়েছে ফক্সের, রিলেশনশিপে আবদ্ধ হওয়াটাই বড় কথা নয়। দ্য পার্সন, দ্য ম্যান অর দ্য ওম্যান অ্যালং উইথ হুম ইউ আর ইন এ রিলেশনশিপ স্টার্ট টেকিং হিজ অর হার রেসপন্সিবিলিটি। থিঙ্ক অফ দ্য ফ্যাক্ট ইন এ ভেরি রাদার ইন্টেলিজেন্ট ম্যানার, ভেরি উইটি ম্যানার। যার সঙ্গে তুমি রিলেশনশিপে আবদ্ধ আছো, যে নামই হোক না কেন সেই রিলেশনশিপের, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট পার্সন। নেভার অ্যাক্ট ইন অ্যান ইররেসপন্সিবল ম্যানার। ইউ বিকাম রেসপন্সিবল ফর এভার, চিরকালের জন্য, ফর হোয়াট ইউ হ্যাভ টেমড। দেখে নিবি কি বলা হচ্ছে, দ্য মোমেন্ট ইউ শো লাভ ফর এ পার্সন। আজকের দিনে অন্তত এটা খুব ইম্পর্টেন্ট, আজকের সমাজে এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। The moment you show love for a person is the moment you become responsible for them. দেখেছিস? ঠিক উল্টোটা হয়। Generally we are very curious to showcase our love, to showcase our affection, our attraction towards the person, but we are not ready to take responsibility. When the question of responsibility comes, we feel that we are not mature enough, we are not old enough, but when we are engaged in a relationship, very easily we get engaged in a relationship.
দ্য মোমেন্ট ইউ আর ইন লাভ উইথ সামওয়ান, দ্য মোমেন্ট, ভেবে দেখবি একবার, দ্য মোমেন্ট a lady and a man gets married, from that very moment they become responsible towards each other. Think of the lady, যে বাড়িতে সে বিয়ে হয়ে আসছে, সেটা কয়েকদিন আগেও, কয়েক মাস আগেও, কয়েক বছর আগেও তার কাছে কিন্তু অপরিচিত লোক ছিল, তার কাছে কিন্তু আননোন ছিল, স্ট্রেঞ্জার ছিল, অথচ তার পরিবারের সমস্ত ভালো লাগা, খারাপ লাগা, তার পরিবারের ইমোশন, তার পরিবারের খেয়াল রাখা, সব কিছু সে করছে। অ্যান্ড সেম হ্যাপেন্স উইথ দ্য হাজব্যান্ড অলসো, দ্য বয় অলসো। দ্য মোমেন্ট দ্য মাদার গিভস বার্থ টু এ সান, যেহেতু তার প্রতি তার লাভ আছে, সারা জীবন কিন্তু টিল দ্য মোমেন্ট অফ আর ডেথ মাদার ফুলফিলস আর রেসপন্সিবিলিটি টুয়ার্ডস হার সান। Think of the father also. Think of any relationship. The moment you are in love with anyone, from that moment start fulfilling your responsibility towards him or her. This is the basic requirement for engaging in a relationship. This is the proper definition of relationship. Relationship এর অপর নাম হওয়া উচিত responsibility. That is taking responsibility, fulfilling responsibility, behaving in a responsible manner. This is the actual definition of relationship. নেক্সট চলে আসবি 10 নম্বরে, 12টা করবো আজকে আমরা পয়েন্ট। 10 নম্বরে চলে আসবি, অফকোর্স আই উইল হার্ট ইউ, অফকোর্স ইউ উইল হার্ট মি, অফকোর্স উই উইল হার্ট ইচ আদার, বাট দ্যাট ইজ দ্য ভেরি কন্ডিশন অফ এক্সিস্টেন্স। টু বিকাম স্প্রিং means accepting the risk of winter. To become presence means accepting the risk of absence. You have to be just as ready for the pain as you are for the joy. You cannot have one without the other. কি অসম্ভব লাইন দেখ। এই লাইনটা বিশেষ করে তাদের জন্য যারা অল্পতে আমরা ভেঙে পড়ি, বা যারা অল্প কিছু গোলমাল হলেই লাইফটাকে আমরা ইউজলেস মনে করতে আরম্ভ করি, অ্যাংজাইটি অ্যাট্যাকসে আমরা ভুগি, ফ্রাস্ট্রেটেড, ইরিটেটেড, অ্যাফ্রেড ফিল করি আমরা যারা, তাদের জন্য এই লাইনটা। এটা আমরা অনেক আগেই পড়েছি, দেখবি সুখ দুঃখ জীবনে হচ্ছে ওই সাইকেলের চাকার মতো। সাইকেলকে যদি এগোতে হয়, যেমন গোটা চাকাটা রোল হয় তবেই সাইকেল এগোয়, নাহলে সাইকেল স্টপ হয়ে যাবে, ঠিক সেভাবেই জীবনে যদি এগিয়ে যেতে হয়, সুখের জন্য যেমন আমরা সুখকে গ্রহণ করি, আনন্দ সহকারে ওয়েলকাম করি আমরা, ঠিক একইভাবে দুঃখ কিন্তু মেনে নিতে হবে। তুই ভেবে দেখ, ক্যান উই এনজয় স্প্রিং উইদাউট সাফারিং উইন্টার? একটু ভাববি, যদি আমাকে স্প্রিং এনজয় করতে হয়, আমায় কিন্তু অবশ্যই উইন্টার ফেস করতে হবে। উইদাউট ফেসিং দ্য উইন্টার আই ক্যান নট এনজয় দ্য বিউটি অফ স্প্রিং। ঠিক সেরকমই উইদাউট ডিফিকাল্টি, উইদাউট প্রবলেম, উইদাউট হ্যাজার্ড ইন ইয়োর লাইফ, ইউ উইল নট বি এবল টু এনজয়, চেরিশ দ্য সাকসেস। আজ ভেবে দেখ, জগতে যদি দুঃখ নাই থাকতো, জগতে যদি কষ্ট নাই থাকতো, জগতে যদি অর্থ কষ্ট, দারিদ্রতা নাই থাকতো, তাহলে কি আমরা আনন্দ, সফলতা, অর্থ এগুলোর মূল্য বুঝতাম? কি সুন্দর কথাটা দেখ। তাহলে কখনো বিপদে ভেঙে পড়া চলবে না। বিপদ এবং আনন্দ, পজিটিভ নেগেটিভ, হ্যাপিনেস সরো, লাইফ ডেথ, গুড ব্যাড, এই সবগুলোকে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ রূপে মেনে নিতে হবে। লাইনটা দেখ একবার, 10 নম্বর পয়েন্ট 10, ইউ হ্যাভ টু বি জাস্ট অ্যাজ রেডি ফর পেন অ্যাজ ইউ আর ফর দ্য জয়। ইউ কান্ট হ্যাভ ওয়ান উইদাউট দ্য আনাদার। ঠিক যেমন করে টু বিকাম স্প্রিং মিনস অ্যাকসেপ্টিং দ্য রিস্ক অফ উইন্টার। স্প্রিংকে পেতে গেলে আমাদের কিন্তু উইন্টারের রিস্কও নিতে হবে। তার মানে কী শেখাতে চাইছেন এখানে? গ্লিফুলি অ্যাকসেপ্ট এভরি সিচুয়েশন ইন ইয়োর লাইফ। Don't feel yourself demoralized. Don't feel yourself absolutely broken when you are going through crisis period. কারণ দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। এটা নেভার এন্ডিং সাইকেল অফ নেচার, নেভার এন্ডিং সাইকেল অফ লাইফ। সারা জীবন কখনো দিন হতে পারে না, আবার ঠিক একই রকমভাবে সারা জীবন কখনো রাতও হতে পারে না। ইউ উইল হ্যাভ টু টলারেট নাইট ইন অর্ডার টু এনজয় দ্য বিউটি অফ ডন। উইদাউট টলারেটিং নাইট ইউ ক্যান নট এনজয় দ্য বিউটি অফ ডন। উইদাউট ডেথ দ্য ইম্পর্টেন্স অফ লাইফ সেটা জিরো হয়ে যেত। তাহলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাসপেক্টস অফ লাইফ, জাস্ট লাইক ডে অ্যান্ড নাইট, জাস্ট লাইক ইস্ট অ্যান্ড ওয়েস্ট, নর্থ অ্যান্ড সাউথ, spring and winter, and we should accept it in a very gleeful manner, in a very ready manner. We should never complain, we should never feel worried, we should never feel depressed, demoralized, frustrated regarding the negative situations in our life. কি ব্রিলিয়েন্ট লাইনগুলো দেখ। পয়েন্ট নাম্বার 11-এ চলে আসবি।
It is time you have waited for your rose that makes your rose so important. এই রোজের ব্যাপারটা বারবার আসছে, ছোট্ট করে একটু বলে রাখি আমি। রোজ হচ্ছে যে প্ল্যানেট থেকে আসছে এই লিটল প্রিন্স, সেই প্ল্যানেটে যার সঙ্গে সে রিলেশনশিপে আবদ্ধ ছিল সেই হচ্ছে সেই রোজ। আমরা সামারিতে দেখেছি, এবং সেই রোজের বলা মিথ্যে কথার জন্য সে কিন্তু সেই প্ল্যানেট ছেড়ে বাকি প্ল্যানেটগুলো এক্সপ্লোর করতে বেরিয়েছিল, নিশ্চয়ই মনে আছে। সেই রোজের সম্বন্ধে যখন সে ফক্সকে জানালো, তখন ফক্স তাই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেসন দিয়েছিল। কী দিয়েছিল দেখবি? লাভ ইজ ওয়ার্থ দ্য ওয়েট। অবভিয়াসলি যে লাভে ওয়েটিং নেই, যে লাভে ওয়েট নেই, সে লাভ কিন্তু ওয়ার্দিও নয়। লেট মি এক্সপ্লেন ইট টু ইউ। Supposedly, if you are in love with a man or a woman, and that man or woman is easily available to you, accessible to you, whenever you rather wish to see him, whenever if you want to rather see him in front of you, সেটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে সেই লাভের ভ্যালুটা কিন্তু কম। যে লাভে যত বেশি টাইম ওয়েট করবে সেই লাভ তত বেশি ভ্যালুয়েবল। আনফর্চুনেটলি ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, বিকজ যে লাভে যত বেশি ওয়েট সেই লাভ তত বেশি আনসাকসেসফুল। আনফর্চুনেটলি এটাই সত্যি আজকের দুনিয়ায়। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইন এ সিনসিয়ার ম্যানার। সাপোজেডলি ফর 2 years, ফর 3 years, লং ডিস্টেন্স রিলেশনশিপ যেগুলো আমরা বলছি, যদি দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভেড আর অ্যাপার্টেড ফ্রম ইচ আদার, অ্যান্ড যখন তাদের আবার দেখা হবে, যখন তাদের আবার সামনাসামনি দেখা হবে, অবভিয়াসলি দ্যাট লাভ উইল বিকাম মোর পাওয়ারফুল। Love is worth the wait. If the love is real, if the love is genuine, then waiting is something which is absolutely essential. I truly believe that everyone has a chance at love. I here refers to obviously the fox. Just have to be willing to wait for it. In the end, the wait is what makes it so valuable. Obviously, wait যত বেশি করবে যে রিলেশনশিপে, তত বেশি সেই রিলেশনশিপটা মধুর হবে, সেই রিলেশনটা তত বেশি সুইট হবে। আমার খুব বেশি বলার দরকার নেই এখানে। লকডাউন চলছে, অ্যান্ড অবভিয়াসলি ইউ পিপল হ্যাভ রিয়েলাইজ দিস, দ্যাট ইয়োর রিলেশনশিপ সাডেনলি সেটা প্রিসিয়াস মনে হচ্ছে, ইয়োর লাভার অর ইয়োর বিলাভেড সাডেনলি খুব বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে তোমার কাছে। নিশ্চয়ই সবাই এক্সপিরিয়েন্স করছি সেটা, বিকজ অফ দ্য ডিস্টেন্স, বিকজ অফ দিস separation, because of this waiting. And when this lockdown episode will get over, and when you will meet after 70 or 80 days, যত তাড়াতাড়ি সম্ভব ততই যেন ভালো হয়, আর যেন না কন্টিনিউড হয়, যাই হোক, জোকস অ্যাপার্ট, তখন দেখবি ইউল রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউর লাভ, দ্য ভ্যালিউ অফ ইউর লাভ। লেট আস কাম টু দ্য নেক্সট, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 12। এটাই লাস্ট পয়েন্ট করবো আজকে আমরা। মেক ইউর লাইফ এ ড্রিম অ্যান্ড এ ড্রিম এ রিয়েলিটি। এটা এপিজে আব্দুল কালামের তো বিখ্যাত লাইন আছে, ইন অর্ডার টু ফুলফিল ইউর ড্রিম জাস্ট but first learn to dream. কোনো স্বপ্ন পূর্ণ করতে চাইলে না, জীবনে কোনো স্বপ্ন যদি পূর্ণ করতে চাও না, প্রথমে স্বপ্ন দেখতে শেখো। অনেক গুরুগম্ভীর সিনিয়র পিপলরা আছেন যারা বলবেন জীবনটা স্বপ্নের মতন নয়, স্বপ্ন দেখে কাটিয়ে দিও না। বাট বিলিভ মি, ইন অর্ডার টু অ্যাচিভ ইউর ড্রিম, ফার্স্ট ইউ শুড লার্ন টু ড্রিম বিগ। যখন এরোপ্লেন আবিষ্কার হয়নি, তখন কেউ ভেবেছিল কি যে মানুষ উড়তে পারবে? তখন যদি কেউ ওরা স্বপ্ন দেখেছে, তাকে তো মানুষ বোকাই বলেছে। বাট সেই স্বপ্নটা রাইট ব্রাদার্সরা দেখেছিল বলেই কিন্তু আজকে এরোপ্লেন আবিষ্কার হয়েছে। ভেবে দেখবি একবার। এক্স্যাক্টলি সেই কারণেই এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন যে ইন অর্ডার টু ফুলফিল ইউর ড্রিম, ইফ ইউ ওয়ান্ট ইউর ড্রিম টু বিকাম ট্রু, ফার্স্ট ইউ শুড লার্ন টু ড্রিম। ওই পয়েন্টটাই বলা হয়েছে দেখবি এখানে, মেক ইউর লাইফ এ ড্রিম অ্যান্ড এ ড্রিম এ রিয়েলিটি। ডেয়ার টু ড্রিম, স্বপ্ন দেখার দুঃসাহস করো। লিভ ইউর ড্রিমস, সেই ড্রিমগুলোকে পূর্ণ করার চেষ্টা করো। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কারেজ টু ড্রিম, ড্রিম বিগ। বড় স্বপ্ন দেখতে শেখো। এটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। জীবনে যদি সত্যি বড় কিছু অ্যাচিভ করতে চাস, বড় স্বপ্ন দেখ। হতে পারে সেই স্বপ্নটা অলিক স্বপ্ন, হতে পারে সেই স্বপ্নটা হয়তো অনেকে বলবে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। বাট স্বপ্ন দেখায় তো ক্ষতি কিছু নেই, এটা তো কারোর ক্ষতি হচ্ছে না, কাউকে আমি হার্ম পৌঁছাচ্ছি না, নিজেরও কোনো ক্ষতি হচ্ছে না, রাদার আমি স্যাটিসফাইড ফিল করছি। সেই স্বপ্নগুলো প্রত্যেক মুহূর্ত দেখতে শেখ। And obviously, believe me, if you dream genuinely, if you dream sincerely, one day your dreams will become true. এক্ষেত্রে বিখ্যাত যারা সাইকোলজিস্ট আছেন, মনস্তত্ত্ববিদ যারা আছেন, তারা বলছেন যদি কোনো স্বপ্নকে তুমি পূর্ণ করতে চাও, ধরো সাপোজিটলি কেউ টিচার হতে চায়, কেউ প্রফেসর হতে চায়, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু অনেক প্রফেশন আছে সেগুলো হতে চায়, ডে ইন অ্যান্ড ডে আউট
থিঙ্ক অ্যাবাউট ইট, যে তুমি যেন সেটা হয়ে গেছো, তুমি যেন সেই লাইফটা লিড করছো, সেই লাইফে লিড করলে কেমন করে চলতে, কেমন করে কথা বলতে, কি করতে না করতে, এক্স্যাক্টলি সেভাবে এগো। অ্যান্ড বিলিভ মি, ইফ দিস থিং কন্টিনিউস ফর এ লং পিরিয়ড, এটা যে স্বপ্নের মধ্যে করে নিজের মনের মধ্যে গেঁথে নাও, অবভিয়াসলি ওয়ান ডে অর দ্য আদার ইউ উইল রিয়েলাইজ ইউর ড্রিম। সো ড্রিম বিগ। তাহলে এই 12টা পয়েন্ট যদি একদম নাটশেলে বলি, বড়রা নাম্বার নিয়ে খুব ফন্ড, প্ল্যানেটের দেখাশোনা করা উচিত, সেকেন্ড নিজে দেখাশোনা করার পর সকালে ওঠার পরেই। থার্ড যদি আমরা বলি, দেখেছিলাম দেখবি যেখানে ওয়ার্ডসের দ্বারা বিচার করা কাউকে উচিত নয়, অ্যাকশনের দ্বারা বিচার করা উচিত। ফোর্থ আমরা দেখেছিলাম রিলেশনশিপ। ফিফথ আমরা দেখেছিলাম ইম্পর্ট্যান্ট থিংস চোখ দিয়ে দেখা যায় না, হার্ট দিয়ে অনুভব করতে হয়। সিক্সথ আমরা দেখেছি কোনো জিনিস পাওয়ার জন্য যে টাইমটা আমরা দিই, যে এফর্টটা আমরা দিই, সেটার কারণেই সেই জিনিসটা ভ্যালুয়েবল হয়। ইট ইজ লোনলি ওয়েন ইউ আর অ্যালং, যেটা বললাম, যত বড় শহর তত বড় একাকিত্ব। নেক্সট আমরা দেখবি যার সঙ্গে তুমি রিলেশনশিপে আসো তার সঙ্গে তুমি সেই দিন থেকে রেসপন্সিবল, তার প্রতি তোমার রেসপন্সিবল হওয়া উচিত। সুখ আর দুঃখ দিন এবং রাতের মতন, স্প্রিংকে এনজয় করতে চাইলে উইন্টারকে ফেস করতেই হবে। এবং তার সঙ্গে অবশ্যই ড্রিম বিগ অ্যান্ড লার্ন টু ড্রিম বিগ, লার্ন টু রিয়েলাইজ ইউর ড্রিমস ইনটু রিয়েলিটি। এই প্রত্যেকটা পয়েন্ট, এই 12টা পয়েন্ট যেগুলো দেখলাম, প্রত্যেকটা পয়েন্ট যেন মাথায় থাকে, লাইন্সগুলো বারবার চোখ বোলাবি। এই প্রত্যেকটা লাইন্সই কিন্তু শর্টের জন্য ইম্পর্টেন্ট। আমি বললাম মতো কিরম কোয়েশ্চেন হতে পারে শর্টের। এবং শুধু তাই নয়, টেক্সট যখন আমরা দেখবো, যারা অলরেডি দেখেছিস তারা রিয়েলাইজ করবি, আর যারা আমরা টেক্সট যখন দেখবই অবভিয়াসলি তখন দেখতে পাবো কিন্তু আমরা এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, বাকি যে 10-12টা পয়েন্ট রয়ে গেল সেগুলো আমরা আগামীকালের ক্লাসে ডিসকাস করবো। একটু দেখে নিবি, ফলো করে নিবি একটু ক্লোজলি, কারণ আগেরগুলো ইন্ট্রোডাকশন পোর্শনটা, সামারিটা না বুঝলেও চলবে, সেটা আমরা টেক্সট করবোই, কিন্তু এই পয়েন্টগুলো যেন বুঝতে পারি, সেই মরাল লেসনগুলো অ্যাটলিস্ট যেন জিজ্ঞেস করলে কেউ সেরকম উত্তর দিস না। যেমন জিজ্ঞেস করেছিলাম যে লিটল প্রিন্স গল্পটা কি, না একটা চিলড্রেন্স টেল, বাচ্চা ছেলেদের গল্প, এরম নয় কিন্তু ব্যাপারটা। নিশ্চয়ই রিয়েলাইজ করছিস কত ভ্যালুয়েবল টাইমলেস লাইফ লেসেন্স আছে, মরাল লেসেন্স আছে, ডিডাক্টিক লেসেন্স কিন্তু আছে।